আমাদের বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর অরুন্ধতী মিশ্র মহাশয়। হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবাই যারা এখানে যাদের জন্য এই অনুষ্ঠান, তারা তো মনে হচ্ছে যে কোনো কনসেন্ট্রেশন আছে, সবাই গল্প করতে ব্যস্ত। তো আমি সেটা জানতে চাই যে আর বেশি আগে বেরোবা কতটা, সবাই ইন্টারেস্টেড কি? হাত তোলো সবাই আছে, কারণ সবাই পিছনে বসে আছো, এরা সামনে বা আগানো উচিত, কারণ এদেরই একটা আজকের অনুষ্ঠান। আচ্ছা, ঠিক আছে, শুভ দিন। আর আমি প্রথমে শুরু করবো যে সবাইকে, আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমাকে এখানে আমাকে ডাকবার জন্য, আমন্ত্রণের জন্য। স্পেশালি আমার বন্ধু, আমার অনেক দিনের পরিচিত প্রফেসর অনিন্দ্র ঘোষ, যার সঙ্গে আমার ইসরো দিয়ে আলাপ হয়েছে, ওনাকেও আমার অসংখ্য ধন্যবাদ যে আমাকে এখানে নাম রেখেছেন করবার জন্য। সামনের দিকে চলে এসো, তাহলে আমার বক্তব্য শুনতে পারবো। আর আমি মাঝে মধ্যে একটু এটা রিকোয়েস্টও করতে পারি, হ্যাঁ, সুতরাং একটু সচেতন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আর আমি এখন দেখছি আমাদের যেমন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোটা দেখছি ডায়াসের এখানে টানানো আছে, যদিও বিজ্ঞান মঞ্চ, এইটা আমাদের ফটো করা। আর সত্যি কথা বলতে কি, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু খালি লিটারেচার, খালি সাহিত্যের সঙ্গে যুক্ত ছিলেন না, আমার এখন তাই মনে পড়লো। উনি একটা মানে বিশেষ ফিলসফার ছিলেন। উনি মহাত্মা গান্ধী থেকে আরম্ভ করে টাটা জিআরপি, টাটার সঙ্গে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তারপর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হবে ফ্রিডম মুভমেন্টের পর, ফ্রিডম হওয়ার পরে, স্বাধীনতা পরে। তখন কেউ যদি পারো কয়েকটা উদ্যোগ নিয়ে আর কি পড়াশোনা করো, এমনকি আইনস্টাইনের সঙ্গে উনি ইউজ করেছে। তো মানে একটা মানুষ যে একটা সর্বব্যাপী একটা মানুষের ইন্টারেস্ট, সেইটা যে সবচেয়ে বেশি। এখন আমাদের ক্ষেত্রে আমরা যেমন, আমি তো ঠিক আছে গণেশ কলকাতা, এখানেই আমার পড়াশোনা, এখানে যাদবপুরে থেকে পড়াশোনা করেছি ইঞ্জিনিয়ারিংয়ে। তারপরে আমি সিলেক্টেড হই ইসরোতে। তো ওখানে আমি ব্যাঙ্গালোরে যাইনি, আমার কারণ ইচ্ছা ছিল R&Dতে থাকবো। আর R&D সেন্টারটা স্পেশালি আহমেদাবাদে খুব বেজরুন, যেটা অনেকেই জানে। তো আর সেটা পুরো ইসরোর, তখন ইসরো নাম হয়নি, কিন্তু স্পেসের যে আর কি একটা পরিকল্পনা চলছে বলতে পারো, সেইটার যে মানে তখন যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরাতে, যখন ব্রিটিশরা আমাদের পুরো শুষে নিয়ে সব কিছু ধ্বংস করে, মানুষজনকে নষ্ট করে দিয়ে চলে গেছে, খালি রাস্তাঘাট, পোর্ট এসবগুলো বানিয়েছিলাম নিজেদের জন্য। তখন আমাদের যে গুরুদেব মানে ডক্টর বিক্রম সারাভাই, তোমরা যার নাম শুনেছো নিশ্চয়ই, তো তাকে আমরা সত্যি শ্রদ্ধা করি। কারণ কি, তিনি এই পরিকল্পনাতে মানে প্রথম আরম্ভ করলেন। আর সেই রকম যে ভাবা অ্যাটমিক সেন্টারের অমি ভাবা, মানে সবাই মিলে, তারপর টাটা ইনস্টিটিউট আরম্ভ করলেন। যে এইগুলো যে পরিকল্পনা, যে কিভাবে তখন, এখনো কিছু লোক কিন্তু গল্প করছে, একটু এদিকে দেখলে হয়, ভাষা মোবাইল বন্ধ। আচ্ছা, কারণ আমরা কলেজের স্টুডেন্টদেরকে পড়াই তো, তাই মানে অনেক লেকচার দিতে হয়, অনলাইন ভিসিতেও কিন্তু দেখেছি লোকজন অনেক কনসেন্ট্রেশন করছে। আমার মনে হয় স্টুডেন্টদেরকে আগে বের পৌঁছানো উচিত ছিল। এই কনসেন্ট্রেশনটা চলে যাচ্ছে, এইটা ভীষণ অসুবিধা। ইভেন আমি কয়েকদিন আগে একজন রামকৃষ্ণ মিশনের মহারাজের লেকচার শুনছিলাম শিকাগো থেকে। এই কনসেন্ট্রেশনটা নিয়ে উনি কি সুন্দর বলেছেন, যে কোনো কিছুর সাফল্যর পিছনে কনসেন্ট্রেশন, তুমি 5 মিনিটও দাও কিন্তু কনসেন্ট্রেট, ঠিক আছে? তো আমি সেই সূত্রে আমি বলবো যে আমাকে তোমাকে শুনতে হবে না, কিন্তু তোমরা যে কাজটা করছো, যে কারণে এখানে এসেছো, সেইটাতে অন্তত তোমরা ফোকাস করো। তত ভালো লাগুক না লাগুক, না লাগলে বেরিয়েও মানুষ। তো সেইখানে যেখানে আমি বলছি যে ডক্টর সারাভাই তখন বলেছিলেন যে কিসের জন্য স্পেস, লোককে বললে কজন বললে স্পেস বলতে কি বোঝায়, ইসরো বলতে কি বোঝায়, কি মনে আসছে প্রথমেই কেউ একটু বলো স্টুডেন্টরা? ইসরো বলে কি নতুন কথাটা, কোন ছবিটা প্রথমে মনে আসে? কেউ বলো, কেউ একজন বলো স্টুডেন্টদের মধ্যে। কেউ বলছে না, কেউ একজন বলো। ইসরো বলতে কি মনে হয়?
আন্তরিক শ্রেণী। এখন ঠিক আছে, তোমরা সবাই ঠিক। এখন যেটা মেইন, যেটা আমি অনেক যে স্টুডেন্টরা যারা ফোর্থ ইয়ারে বা ফিফথ ইয়ারে থেকে স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করলাম, ওদেরকে বলে রকেট। ঠিক আছে, তোমরা আমাদের একটু আলাদা হবে বলেছি, রকেটকে বলে থাকে। এখন উনি যেটা বললেন যে সেটা হচ্ছে আমাদের আত্মনির্ভর হতে হবে, যেটা ইন্ডিয়াকে, ভারতবর্ষকে করতে হবে, সেটা ফর সোসাইটাল বেনিফিট, মানে জনগণের স্বার্থে, জনকল্যাণের জন্য। যেটা উনি বললেন এইরকম টাইপের কাজ অ্যাকচুয়ালি আমাদের কিন্তু ইসরো থেকে শুরু হয়, যেটা অনেক লোক জানে না। সবাই ঠিক আছে, চন্দ্রায়ন 3 এগুলো তো সমস্ত রিসেন্টলি হচ্ছে, আর বাচ্চারা সেগুলো নিয়ে জানে, আর মিডিয়া টিভি কভারেজ হয়েছে। প্রথম যখন শুরু করা হয়, তোমরা অনেকেই জানো না এখানে কিরকম টাইপের কাজ মানে প্রথম শুরু হয়েছিল। তো প্রফেসর ইয়াশপাল, তিনি একজন সোশ্যাল সায়েন্টিস্ট, মানে সায়েন্টিস্ট মানে আমরা খালি বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, ফিজিসিস্ট, কেমিস্ট, এইসব বায়োলজিস্ট, এইসব, কিন্তু সোশ্যাল সায়েন্টিস্টদেরকেও তার সেখানে ইনভলভ হয়েছিল। কেন? কারণ জনকল্যাণে যদি এখানে যদি অ্যাপ্লাই করতে হয়, উপযোগী করতে হয়, তাহলে কিন্তু সেটাকে সেখানে মানুষের সঙ্গে ইন্টারেক্ট করবার জন্য অন্য ধরনের হচ্ছে। এবার এই সমস্ত তথ্যগুলো আমি এখন এই সভাতে একটু বেশি বলতে পারবো না, এগুলো নর্মালি আমাদের মানে কলেজ স্টুডেন্টদের ফোরামে আমাদের এক একটা বলতে পারো সাবজেক্ট। আনফর্চুনেটলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কারিকুলামে নেই, কিন্তু এই স্পেস সায়েন্স হচ্ছে একটা সাবজেক্ট, সেখানে ডিফারেন্ট আসপেক্টগুলো আমাদেরকে ডিল করতে হয়। এখন তো আমি যদি বলি ইসরো, ইসরো সোশ্যাল সায়েন্স করার জন্য প্রথম জিনিসটা কি করতে হবে, তখনকার দিনে মানুষের মধ্যে সব গরিব মানুষ তো সব জায়গায়, মানে আমাদের তো ইন্ডিয়াতে অ্যাগ্রোবেস সোসাইটি না, এখানে মানে চাষি মানে কৃষি ভিত্তিক আর কি, যেটা আর কি বলে, তো সেখানে তো 70% লোক তো সেখানেই উপযুক্ত, মানে তারা ইয়েতে আছে। তো তাদের জন্য কিভাবে কাজ করতে হবে, তাদের জন্য তাদেরকে কিভাবে এডুকেট করতে হবে, তাদেরকে শেখাতে হবে কিভাবে, সেটার জন্য একটা প্রোগ্রাম হলো, সেটাকে বলে সাইট। ঠিক আছে, তো সেখানে গ্রামে গঞ্জে, একটা মধ্যপ্রদেশের রিমোট ভিলেজ, মানে যেরকম বুলন দেবী তোমার ডাকাত টাকাতের গল্প শুনেছো না, সেইরকম জায়গায় আমাদের সায়েন্টিস্টরা, সোশ্যাল সায়েন্টিস্টরা গিয়ে তাদেরকে শেখাতো। আর তখন হচ্ছে দূরদর্শনের প্রথম, মানে তোমরা কিংবা চন্দ্রায়ন 3 বললে আমার তখন মনে পড়লো, চন্দ্রায়ন 3 যখন লেনকে ল্যান্ড হলো, আমি তখন দূরদর্শনে আমাকে ইনভাইট করেছিল আমরা দৌড়চ্ছি যে দেবী যেন না হয়, সফট ল্যান্ডিংটা দেখবো বলে। তো সেই যে সফট ল্যান্ডিং দেখার যে ইচ্ছাটা, এটা তো অনেক পরে, কিন্তু প্রথম যে যখন আরম্ভ হয়েছিল যে ইনস্যাট, যে ইন্ডিয়ান স্যাটেলাইট, ন্যাশনাল স্যাটেলাইট, সেটা হবে কমিউনিকেশন অ্যান্ড ন্যাভিগেশন। এই ন্যাভিগেশনের সঙ্গে প্রফেসর অনিন্দ বোস ওতপ্রোতভাবে জড়িত এবং অনেক কাজ করছেন, আর ওনারা একটা ভিডিও স্টার্ট আপ করেছেন। তো সেইটা দিয়ে প্রথম যখন টিভি, এখন তো তোমাদের হাজারো চ্যানেল আছে, মোবাইল আছে, এখন এই টিভির মাধ্যমে কি করে জিনিসগুলো মানুষের কাছে পৌঁছানো যায়, সেইটা হচ্ছে প্রথম মুখ হচ্ছে। তখন খালি দূরদর্শন ছিল, তো সেই দূরদর্শন আরম্ভ হলো। দূরদর্শনের পরে তারপরে এবারে আস্তে আস্তে গ্রো হতে যাবে, ওইগুলো হচ্ছে জিও সিনক্রোনাস স্যাটেলাইট, মানে ওগুলো আমাদের পৃথিবী থেকে 36,000 কিলোমিটার দূরে, যাতে ওটা কনস্ট্যান্ট মানে ভেলোসিটিতে মানে থাকে পৃথিবীর সঙ্গে। সেইগুলো এখন বিষয় আমি তোমাদের বাচ্চাদের কাছে তো বলতে পারবো না। তো সেইটা এক ধরনের স্যাটেলাইট, যেখানে কমিউনিকেশন মানে লোকের সঙ্গে, দূর সঞ্চারের সঙ্গে, আর ন্যাভিগেশন মানে যেগুলো তোমরা এখন জিপিএস তো প্রত্যেকের মোবাইলে দেখছো, তো সেই জিপিএস বেসড যেরকম জিনিসপত্র হবে। রেলওয়ে ট্রাফিক, যেগুলো আনম্যান, মানে যেখানে মানুষ নেই, অনেক দূর দূরান্তে গ্রামে গঞ্জে, সেখানে ছোট ছোট যে রেলওয়ে ক্রসিংয়ে এত অ্যাক্সিডেন্ট হয়, সেগুলো কি করে বাঁচাবে? সেখানের জন্য তো তোমার অ্যাকচুয়ালি চাই আমাদের যদি কমিউনিকেশন স্যাটেলাইট থেকে সিগন্যাল অটোমেটেড হয়ে, এখন সেই সমস্ত সিগন্যাল এখন যাচ্ছে, যাতে আনম্যান ক্রসিংয়ে এইগুলো গরুও যাতে না তোমার মারা পড়ে, তার আগেই ওখানে ঘন্টি বেঁধে যাবে সিগন্যাল চলে আসবে। সেরকম তারপর টেলি এডুকেশন, মানে টেলিভিশনের এই আমাদের কমিউনিকেশনের মাধ্যমে এডুকেশন মানে তোমাদের শিক্ষা। গ্রামে গঞ্জে তো সবাই তোমাদের মতো তো স্কুলে যেতে পারছে না, তাদেরকে একটা ছোট একটা পঞ্চায়েতের কোনো একটা জেলা জায়গায়, ছোট জায়গায়, সেখানে পৌঁছে দেবে বেসিক এডুকেশন, যেটা ভীষণ দরকার। ইন্ডিয়া যখন ডেভেলপিং নেশন, আর আমরা যখন বলছি আর তৃতীয়তম বা চতুর্থতম, এখন আমাদের আমরা 3-4-5 বছরের মধ্যে
রাখার ইচ্ছা, সেই ইচ্ছাটা করার জন্য তোমাদের দরকার। কিন্তু তার গ্রাউন্ড ওয়ার্কটা স্টার্ট কিন্তু অনেকদিন আগে থেকেই হয়ে গেছে প্ল্যানিং। এবার সেখানে হলো টেলিমেডিসিন। মানুষ তো চিকিৎসা পায় না, সেই চিকিৎসাগুলোর জন্য তোমার দূর দূরান্তে সেখানে কি করে যাবে, সবাই তো কলকাতা যেতে পারে না, বম্বে যেতে পারে না। তো সেইখানে তোমার বড় বড় হসপিটালের সঙ্গে যোগ করে ছোটোখাটো জায়গাটার থেকে পঞ্চায়েত, গ্রাম, ডিস্ট্রিক্ট সেগুলো থেকে তারা যাতে বড় ডাক্তারদের সঙ্গে মানে যাদের ফেসিলিটি আছে সেইখানের সঙ্গে যাতে কথা বলতে পারে, সেইটা হবে। ন্যাভিগেশন দিয়ে তোমার এয়ারক্রাফট ল্যান্ডিং সিস্টেম, রেলওয়ে ক্রসিং যেটা বললাম, মোবাইল তো জানি সবাই, সেইগুলো। আর এই যে আমাদের এই যে জিপিএস এখন যেটা আমরা ইউজ করছি, ইন্টারন্যাশনাল স্যাটেলাইটসগুলো এখন আমাদের নাবিক যেটা মানে ইন্ডিয়ার ইসরোর আর কি, তো সেইগুলো ইউজ করে এখন তোমাদের সবারই অ্যান্ড্রয়েডেও সেই এসে যাবে, সেই নাবিক বেস আমাদের জিপিএস হবে। কারণ এটারও একটা কারণ আছে, একটা হচ্ছে আমাদের আত্মনির্ভরতা, সেকেন্ড হচ্ছে আমরা কিন্তু অনেক কিছু জিনিস অনেক যখন দরকারের সময় যদি ফরেন স্যাটেলাইট বা ফরেন জিনিসের সঙ্গে থেকে নিই, আমরা কিন্তু সেই অ্যাকুরেসি বা সেই তথ্যগুলো পাই না, যেটা আমরা নিজেরাও জেনেছি। হয়তো তোমরা এখন টিভিতেও অনেকের কাছে মুখে শুনেছি, ইট ইজ ভেরি ভেরি ক্রুশাল। আমি নিজে জানি যে আমরা যেটা চাই সেটা আমরা পাই না যদি আমরা বাইরে দেশে যাই। সেই জন্য আমাদের অনেকেই বলে যে ইসরোর কি দরকার, আমরা তো গরিব দেশ। এই জন্য কমিউনিকেশন ন্যাভিগেশনের কথা বললাম। এছাড়াও যেটাতে আসবো সেটা উনি কি কথা বলছেন সেইটার সঙ্গে যুক্ত আছে, কিন্তু মোস্ট অফ দ্য লোকেরা হয়তো জানে না, সেটা যে রিমোট সেন্সিং। আমাদের স্যাটেলাইটেতে রিমোট সেন্সিং যে দূর থেকে সেন্স করে, যেমন তোমরা যে মোবাইলে দেখছো, ক্যামেরায় নিচ্ছ, ম্যাক্সিমাম কত তুমি হয়তো একটু দূর থেকে দেখছো বা টেলিস্কোপে দেখছো বা একটা এয়ারক্রাফট থেকে দেখছো, ড্রোন থেকে দেখছো। কিন্তু আমাদের এই সব সময়ের জন্য বা অ্যাটলিস্ট এভরি ডে আমার 6 ঘন্টা অন্তর কিছু ডেটা চাই দেখতে, আমার জিনিসপত্র মনিটর করতে হয়, সেটার জন্য আমার একটু দূরে যেতে হবে। সেটার রেজলিউশন, টেম্পোরাল রেজলিউশন, স্পেশাল রেজলিউশন, এগুলো আমি তো এখন বলতে পারবো না, ওগুলো সমস্ত আবার মানে একটু ডিটেলসে চলে যায় বাইকটাতে। কিন্তু সেটার জন্য আমাকে একটু দূরে যেতে, তার জন্য রিমোট সেন্সিং থাকে, যেটা কিনা 800 কিলোমিটার 700 কিলোমিটার অক্সিজেন থেকে দেখা। বা সেইগুলো দিয়ে কি কি হয়, সেগুলোতে আমাদের অ্যাপ্লিকেশন হচ্ছে প্রচুর। মানে প্রথমেই তো আমি যেটা বলেছি অ্যাগ্রিকালচার মানে কৃষি, কৃষির ক্ষেত্রে তোমরা দেখতে পারবে যে প্রচুর এই যে খরা হচ্ছে বা অতিবৃষ্টি হচ্ছে বা ঝড় হচ্ছে, জানতে হচ্ছে, মানে ক্ষেত খামারে প্রচুর আমাদের লোকসান হয়। লোকসান তো আগেকার দিনে অন্তর খালি যে চাষি ভাইয়েরই খালি খরচ হয়েছে, মানুষ তো তাও কিছু পয়সা দিয়ে হয়তো কিছু কিছু কিনছে। আগেকার দিনে তো লোকে বলে যে যারা দেখেছে প্রি ইন্ডিপেন্ডেন্স সময় যে মানুষ খেতে পাচ্ছে না, মানে এরকম হয়েছে, আর এই ভাতের মার খেয়ে আছে এরকম। তো সেই কন্ডিশন কিন্তু এখনকার ছেলেমেয়েরা কিন্তু দেখেন। কারণ হচ্ছে কারণ আমরা এই যে আমাদের যে স্যাটেলাইট বেস ডেটা দিয়ে রিমোট সেন্সিং এর মাধ্যমে আমাদের যে এগ্রিকালচার বা কৃষি উৎপাদনগুলোকে এমনকি যে কোনো জায়গায় যদি ড্রাউট হচ্ছে, মানে খরা হবে বা বন্যা হচ্ছে, তার আগে কীভাবে জিনিসটাকে কন্ট্রোল করতে হবে সেইগুলো পর্যন্ত আমাদের স্যাটেলাইটের এগুলো নিয়ে আর তারপরে সায়েন্স দিয়ে তারপরে সেটা মিনিস্ট্রিকে আমাদের পুরোপুরি মানে ভাবে আমাদের এগুলোকে রেগুলার অপারেশনাল আমাদের এগুলো প্রোডাক্টগুলো চলে যাবে। তো এই জিনিসগুলো যে করেছে তার জন্য আমাদের এখন সেই প্রবলেম কিন্তু আমাদের মানুষের মধ্যে ঘটছে না, লোকে সেটা বুঝতে পারে না, কিন্তু পিছনে কিন্তু প্রেক্ষাপটে আমাদেরই মানে এগুলো কন্ট্রিবিউশন আছে। আর অফকোর্স মিনিস্ট্রি তো আছে আর আমাদের সায়েন্টিস্ট। এবার বলবো যেমন ফরেস্ট, যে মানে আমাদের আসল যেটা কি বলবো আমাদের হোল ওয়ার্ল্ডে গ্লোব মানে আর্থ, সেটা তো বেঁচে আছি, আমাদের যে কার্বন ডাইঅক্সাইডের সোর্স সেটা তো ফরেস্ট মানে গাছপালা না হলে আমরাও বাঁচবো না, তাহলে আমরাও চাঁদ হয়ে যাবো না বা মার্স হয়ে যাবো। তো সুতরাং সেখানে মানুষও বাঁচতে পারবে না, কেউই বাঁচবে না, কোনো প্রাণী বাঁচতে পারবে না। তাহলে তাদেরকে তো রক্ষণাবেক্ষণ করার দরকার। কিন্তু এই ফরেস্টগুলো তো জানো মানুষ কেটে কুটে সমস্ত বেঁচে দিচ্ছে, কাঠ মানে এগুলোকে ইলিগাল বলো, অনেক কিছু মেলাচোলাও আছে, সেইগুলো আমাদের আবার সেই স্যাটেলাইটে আমাদের মনিটর করি, সেইগুলো দিয়ে আবার আমাদের সেগুলোকে আবার মিনিস্ট্রিতে পাঠানো হয়, যাতে কোথায় কীভাবে ইলিগাল কিছু হচ্ছে কিনা সেইগুলো সঙ্গে সঙ্গে চলে পাবে। ওয়েটল্যান্ডসের কথা আপনি যেটা বলছেন, জল এরকম বন্ধ করে সব মাল্টিস্টোরি কমপ্লেক্স বানানো হচ্ছে, ইন্ডাস্ট্রি হচ্ছে, সব কিছু হচ্ছে।
দেখুন সব কিছুই দরকার, ইন্ডাস্ট্রিও দরকার, নিলে মানুষ কাজ মানে সব কিছু সর্বদেশ স্থানে করছে কেন, আজকে রাশিয়া করছে কেন, চায়না এখন ওয়ান অফ দ্য ফোরমোস্ট, তো সেখানে তারা করছে কেন? তো কারণ ইন্ডাস্ট্রি তো দরকার, ইন্ডাস্ট্রি আমাদের দরকার, আমাদের অটোমেশন দরকার। এখন তো আমরা মানে সবাই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এর কথা বলছে, সেগুলো কেন করছে কেন? এত তো মানুষ আছে। কারণ এইগুলো হচ্ছে যে তোমার হোল ওয়ার্ল্ডেতে ঠিক টাইমেতে ঠিক জায়গায় সেই যে অত্যন্ত অ্যাকিউরেট, যেটা মানে সূক্ষ্মতম আর কি অ্যাকিউরেসিতে যে ডেটা যেটা সেটা যদি দরকার পড়ে, সেটা কীভাবে পাওয়া যাবে? সেইগুলো হচ্ছে আমাদের স্যাটেলাইটের মাধ্যমে আসে। এছাড়াও জিওলজি, মিনারেলজি, এর কোথায় কোনো রকমের ভেষজ কী বলে খনিজ আছে, মিনারেলস আছে, সেগুলো ভীষণ দরকার আমাদের। পেট্রোলিয়াম কোথাও যদি পাওয়া যাবে কিনা। আচ্ছা, তারপরে গ্রাউন্ড মানে ওইগুলো গ্রাউন্ডের তলায় মানে মাটির তলায় কী কী আমাদের সম্পদ আছে, সেইগুলোকে আমাদেরকে হার্নেস করতে যদি হয়, সেইগুলো তোমার আমাদের কিছু এই স্যাটেলাইটের ডেটার মাধ্যমে আমরা করার অ্যাক্টিভিটিগুলো সব আমাদের অ্যাভেলেবল বা কলাবরেশন সমস্ত হয়। আচ্ছা, এছাড়া এগুলো তো হলো আমি অ্যাপ্লিকেশন এখানের ব্যাপারে বললাম। তারপরে ল্যান্ডস্লাইড, আর্থকুয়েক, ভূকম্প, যেগুলো এইগুলোর যে ভীষণ দরকার, তারপরের এফেক্ট, তারপরে ফ্লাড যে বন্যা, তার মনিটরিং, তারপরে সাইক্লোনের কথা এবার আমি একটুখানি বলি যে আমাদের আমি মেট্রোলজি বা তোমরা যেটাকে ওয়েদার ফোরকাস্টিং বলো, যেটা দৈনন্দিন পাচ্ছি, পেপারে পাচ্ছি, টিভিতে দেখছি, যে ওই যে ডেটাগুলো আমাদের ইসরোর ডেটা থেকে আসছে। আজকে আমি একটা ছোট্ট কথা একটু মনে করে দিই, যারা বাকিরা তো জানবে না, যারা অত্যন্ত ছোট। আমি নিজে সুপার সাইক্লোন ওড়িশাতে যেটা 1999-এ আটকে গেছিলাম, কোনো কমিউনিকেশন ছিল না, কিছু ছিল না, লোকে জানতেও না আমরা বেঁচে দিয়ে পড়ি। আচ্ছা, সেই সময় ভুবনেশ্বর পুরো ডিস্ট্রয়েড হয়ে গেছিল। তো আমার ফর্চুনেটলি আমরা তখন আমার মানে আত্মীয় বাড়িতে পৌঁছে গেছিলাম। সেই সময় মানে কিছু হাজার, আমার কাছে ঠিক এক্সাক্টলি এখন নাম্বারটা মনে নেই, মানুষ মারা গেছিল। আর এখন দেখবে আগে থেকে যে ওয়ার্নিং দেওয়া হয় ফোরকাস্টিংদের বেস, তার থেকে কিন্তু আমাদের খুব কম সংখ্যক লোক কিন্তু প্রাণী মানে মানুষ খালি করবো না, ইভেন তাদের যে গরু ভেড়া সব তাদেরও যে মানে সেফ ল্যান্ডে নিয়ে যাওয়ার যে আগে থেকে বলে দেওয়া হয়, তাই জন্য কিন্তু অনেক আমাদের মৃত্যু সংখ্যাটা অনেক কমে গেছে। তবে হ্যাঁ, ন্যাচারাল যেগুলো ক্যালামিটিস, যেগুলো যেমন গাছ উঠে গেছে বা শস্য ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, সেইগুলো তো কিছু করার, কিন্তু আগে থেকে বলাতে অন্তত লোকজন সেটা সতর্কবাদী হয়ে যায়। আর সেইগুলোর সমস্ত তার কারণ হচ্ছে আমাদের নিজেদের, আমাদের স্যাটেলাইট। ইনফ্যাক্ট ওশন স্যাট যেহেতু স্ক্যাটোমিটার বললেন, সেই স্ক্যাটোমিটার আমি কাজ করছি। ওই স্ক্যাটোমিটারের যেটা এখন বলতে পারো হোল ওয়ার্ল্ডে এখন অনলি আমাদের স্ক্যাটোমিটার আছে, আর ওয়ার্ল্ডে আর কারণ ইসরোর ক্যালেন্ডার আছে। আমাদের গঠিত হওয়া উচিত। তো তারপরে তো ঠিক আছে, এইটা ছাড়াও এগুলো তো হচ্ছে আমাদের মানুষের জনকল্যাণের জন্য, কিন্তু এদিকে আমাদের অন্য জিনিসও মনে রাখতে হবে যে বিজ্ঞান তো খালি এইদিকে থেমে থাকবে না। আন্তর্জাতিক মানে জায়গায় কিরকম জিনিস হচ্ছে, গ্লোবালি সিনারিও কি, সেখানে যেমন এই তারিখ আছে, সেই জন্য প্ল্যানেটারি সায়েন্সটা আসে। সেখানে তোমার আমাদের যে জিও পলিটিক্যাল এটাকে কারণ বলে, অনেকে ভাবে যে কেন আমাদের গণিত কেন করবে, চায়না থার্ড, আমরা ফোর্থ হয়েছিলাম। চন্দ্রায়ন 1 থেকে, আমি চন্দ্রায়ন 1-2 দুটোতেই কাজ করেছি, 1 থেকে 2 সবেতে যখন আমাদের প্ল্যান হয়েছিল কবে, তখন তো 2001-2 সালে তখন তার প্ল্যানিং পাওয়া গেছিল, পাস হয়েছিল যে দরকার। কারণ আমাদের যদি গ্লোবাল রেসেতে থাকতে হয়, আমাকে যদি আমেরিকা, চায়না, রাশিয়ার সঙ্গে, জাপানের সঙ্গে কম্পিট করতে হয়, খালি ওই দেশে গিয়ে না, আমার দেশে থেকে আমাদের নিজেদের যদি স্বনির্ভর হতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের একটা যদি মানে এটা একটা পাওয়ার, এই পাওয়ারটা পাওয়ার জন্য আমাদেরকে এইগুলোতে আমাদের দেখাতে হবে যে আমাদের ক্যাপাসিটি। তো চন্দ্রায়ন 1 দিয়ে আমাদের শুরু হয় প্রথম। চন্দ্রায়ন 1 হচ্ছে 2008 থেকে গিয়েছিল। তো সেখানে থেকে প্রচুর ডেটা যেগুলো আমাদের সমস্ত এসেছিল, সেই ডেটা সেখানে সিনারি ক্যাপাচার ডেটা, যেটা আমি কাজ করেছি, এস ব্যান্ডে ওখানে কাজ করেছি, সেটা মানে ওই ডেটাগুলো আমাদের অ্যাকচুয়ালি একটা বেস তৈরি করছে। যে চন্দ্রায়ন 3 এর সাফল্যের পেছনে একটা বেস চাই। আমি একদিনে যে আমি সাফল্য হতে পারি না, এটার জন্য আমি অনেক দিনের আমাদের অনেক মেহনত করতে, অনেক কাজ করতে হয়। তো সেইগুলো যে পুরো তোমার ম্যাপিং, তোমরা যেরকম যে জিওগ্রাফিতে ম্যাপিং করো, ভূগোলে ম্যাপিং করো, তো সেই ম্যাপিংগুলো হয়ে যাচ্ছে, সেই
আগের স্যাটেলাইটের ডেটা দিয়ে। চন্দ্রায়ন 2-তে 7টা আমাদের পেলোড ছিল, তার মধ্যে ডুয়াল ফ্রিকোয়েন্সি সারি আমি নিজে কাজ করছি, এখনো আমার একটা পিএইচডি স্টুডেন্ট আছে, এক্সেলেন্ট ডেটা আসছে এবং আমরা তার নিয়ে অনেক ইন্টারন্যাশনাল কম্পিটিশন হচ্ছে, কাজও হচ্ছে। তারপরে স্পেকট্রোমিটার যেটা ওখানে আছে হাইড্রোস্পেক্ট্রাল, সেটা দিয়েও দারুণ কাজ হয়েছে, এখনো হচ্ছে। তারপরে অপটিক্যাল যেটা, এখানে রিমোট সেন্সিংয়ের দুটো রকম বিষয়, একটা হচ্ছে অপটিক্যাল মানে তোমরা যেরকম ক্যামেরা এগুলো দেখছো, মোবাইলে সব ক্যামেরা দেখছো, আর আরেকটা রকম হয় হচ্ছে মাইক্রোওয়েভ। তোমার মাইক্রোওয়েভ মানে মাইক্রোওয়েভ সেন্সর যেগুলো আছে সেটা কিন্তু আমাদের চোখের মতো দেখে, তার ফ্রিকোয়েন্সিগুলো আলাদা। তোমরা হয়তো যারা বিজ্ঞানে পড়বে, এখন বিজ্ঞান মানে তো তারা নিশ্চয়ই যারা ফ্রিকোয়েন্সি কি ওয়েভলেন্থ, তো সেই ফ্রিকোয়েন্সিটা ডিফারেন্ট। তারপরে কি তোমার আমরা চোখে যেটা দেখছি সেটা কিন্তু মাইক্রোওয়েভ দেখে, মাইক্রোওয়েভ ওয়েভলেন্থ অনেক বড়, তো সেটা অন্য কিছু পেনিট্রেট করতে পারে, কমিউনিকেশনেতেও ওই সেই এইটা দিয়ে আমি মানে এমনকি ফরেস্টের মধ্যে দিয়ে, গাছের মধ্যে দিয়েও দেখতে পারি, গ্রাউন্ডের মধ্যে দিয়েও দেখতে পারি, মানে তার মানে যে সক্ষমতা, তার যে মানে কার্যকারিতা, এটা অন্য ধরনের। আর ওয়ার্ল্ডে মোস্ট অফ দ্য ক্লাউড, যে মেঘ জায়গা, বৃষ্টিপ্রবণ জায়গা, আমাদের মতো দেশ ইন্ডিয়া, যেখানে তোমাদের 70% অফ দ্য টাইম তো তাহলে ক্লাউড কভার থাকে, মেঘ থাকে, বৃষ্টি থাকে, বৃষ্টির মধ্যে মেঘের মধ্যে রাত্রিবেলা, দিন আর রাত, ইরেসপেক্টিভ অফ দ্যাট যদি সেন্স করতে হয়, সেখানে আমাদের মাইক্রোওয়েভ যেটা সেন্ট্রিক অ্যাপারচার রেডার আমি যেটা কাজ করেছি সেটা দরকার, স্যাটেলাইটের দরকার, যার জন্য তোমার এটার মানে একটা উপযোগিতা অনেক বেশি। আর প্লাস তার সঙ্গে আবার অপটিক্যালটা দরকার, যখন তোমার খালি মানে একদম পরিষ্কার আকাশ আছে। আর যদি ইউরোপিয়ান কান্ট্রিজে বলো, ওখানে সবসময় মেঘলা থাকে, সুতরাং ওরা তো মানে সবচেয়ে বেশি কোথায় রেডার ইউজ করে, রেডারের ওইটাই হচ্ছে ক্যাপাসিটি। তো সে এইগুলো হলো আমাদের ইয়ে। এখন আমি যদি বলি ইসরোর সেন্টারগুলো, ডিফারেন্ট সেন্টার আছে, প্রথমে আমি আরম্ভ করি যে রকেট যেখানে বানানো হয় সেটা হচ্ছে ট্রিভেন্ড্রামের বিএসএসসি, বিক্রম স্যারের। তারপরে এলবিএসসি, সেখানে 3 ঘন্টা। তারপরে হচ্ছে যদি মনে করো এরপরে মানে ন্যাভিগেশন অফ সিস্টেম আমি বলবো না, স্যাটেলাইট সেন্টার ব্যাঙ্গালোরে, মিশন কন্ট্রোল সেন্টার ব্যাঙ্গালোরে আছে। এবার তারপরে তোমার ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার, যে সেন্টার যেটা আহমেদাবাদে, ওখানে হচ্ছে তোমার যেমন হার্ট, চোখ, আমাদের যে দেহর যে জিনিসগুলো যেগুলো সেন্স করছে সেই জিনিস, সেটাকে আমরা বলি পেলোডগুলো বানানো হয় ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার। ওইগুলো একদম ডিফারেন্ট R&D কম্পোনেন্টসগুলো হয়, আর সেইগুলো তোমার স্যাটেলাইটে যায়, স্যাটেলাইট তারপরে রকেটে যায়, তারপরে রকেট চলে যায় তোমার শ্রীহরিকোটায়, যেখান থেকে তোমরা দেখতে পাও লঞ্চ হচ্ছে। তারপরে ডেটা প্রসেসিংয়ের অ্যালগরিদমগুলো আমাদের বানানো হয়, সেগুলো অপারেশনাল করা হয় হায়দ্রাবাদে, সেখানে আমাদের ডেটা প্রসেসিং সেন্টার আছে। আর তারপরে মিশন কন্ট্রোল তো অবভিয়াসলি সেগুলো তো যখনই লঞ্চ হয়ে যায় তারপরে মিশন কন্ট্রোল কাজ করতেই হবে, আমাদের প্রসেসিংয়েরও কাজ করতে হয়। এগুলো সমস্ত এগুলো মানে একটা পুঙ্খানুপুঙ্খ সবার সঙ্গে আর কি একসঙ্গে মিলেমিশে কাজ করা হয়। এখন একটা জিনিস বলছি, এতগুলো সেন্টারে এতগুলো রকমের কাজ, আমাদের ডে অ্যান্ড নাইট, আমরা 24/7 আমরা কাজ করি প্রজেক্টে। আমরা কখনো ঘড়ি দেখে কাজ করি না, আমরা কখন বাড়ি ফিরে করতে চাই না, খাওয়া হয়নি, রাত 11টা অবধিও আমার এই স্যাটেলাইটের আমি কমিটি মেম্বার ছিলাম, মেম্বার সেক্রেটারি, আমার রাত 11টা অবধি সময় মিটিং আমার চলছে, তখন আমাদের কারো খাওয়া হয়নি। তো সেইরকমভাবে আমরা আমাদের কাজ করতে পেরেছি, কাজ করা হয়, এখনো হয়, সবাই সেরকমভাবেই কাজ করে, সেই যে ফোকাসটা, সেই যে কনসেন্ট্রেশন, তার ফলেই আমাদের সফল হতে হয়। এবার আমি যদি বলতে হয়, যেটা এখানে সবাই আছো, বড় শহর, কলকাতাও বড়, সব মানে এরকম বড় বড় শহর থেকে কি খালি লোকজন আসে? অনেকে বলে খালি IIT, NIT এগুলো থেকে খালি লোক আছে না। ইনফ্যাক্ট আমাদের ইসরোতে IITর ছেলেমেয়েরা অনেক কম আসে, কারণ তারা তো পয়সা চায়, হয়তো বিদেশে চলে যেতে চায়, তাদের পয়সা আছে, তারা বিদেশে চলে যেতে চায়। কেউ কিন্তু এরকম নিজেদের হয়ে কাজ করতে খুব কম আছে। আমি গ্রামগঞ্জ থেকে লোক ছেলেমেয়েরা এসেছে, অস্বাভাবিক তাদের মানে মেধা, মানে বেসিক সায়েন্সে যে তাদের ইন্টারেস্টটা আছে, প্রথম দিকে হয়তো তারা বুঝতে পারে না, তারা সিলেক্টেড হয়ে আসার পরে আর খালি যে তুমি বলবে যে আমরা যেরকম লোকের ডিভিশন করা হয় যে খালি কি সাউথ সেন্টার, খালি কি নর্থ সেন্টার, খালি কি ইস্ট সেন্টার, কি ওয়েস্ট সেন্টার, সেরকম কিছু না। তোমার ভালো মেধাবী ছেলে মেয়ে যেখানে থেকেই হোক না কেন, তাদেরকে প্রপার ইন্টারভিউ হয়, আমিও ইন্টারভিউ কমিটিতে ছিলাম, এবং তাদেরকে বেসিক ফান্ডামেন্টাল থেকে তাদেরকে প্রশ্ন করা হয়, ঠিক আছে? মানে এমনকি ক্লাস 8 স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেনও আমি জিজ্ঞাসা করেছি, অনেকে পারেনি।
তো খালি ওই আইটি কিছু হলো যেগুলো মেশিন লার্নিং নিয়ে পড়ে এসছে বা ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ারে যেটা পড়িয়েছে সেটা হলো, কিন্তু বেসিক সায়েন্সটাই পড়েছে সেরকম আছে। তো আমাদের সেখানে ভীষণ দরকার আছে যে বেসিক সায়েন্সটা, ম্যাথসটা, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর আর সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এখন ইঞ্জিনিয়ারিং এর যদি কথা বলি, আমাদের কিরকম ধরনের লোকজন আছে সেটা একটু বলে নিই। ইলেকট্রনিক্স, কম্পিউটার, কেমিক্যাল, মেকানিক্যাল, সিভিল পর্যন্ত, আর প্রোডাকশন, ম্যাটেরিয়াল, তাছাড়াও তো তোমার এদিকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, জিওলজি, বায়োলজি, জুলজি, মিনারোলজি, আর সোশ্যাল সায়েন্স, ইভেন কমার্সের ব্যাকগ্রাউন্ডের বা ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ডের সব লোকজন সবাই মিলেমিশে ওখানে কাজ হয়। প্রজেক্ট মানে একটা জাস্ট একটা মানে ইঞ্জিনিয়ার বা একটা সায়েন্টিস্ট হয়ে হয়, এটা পুরো একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে কাজ হয়। যেরকম তোমরা নাসার সম্বন্ধে দেখেছো, সেরকমই আমাদের ইসরোতে নাসার সঙ্গে ইনফ্যাক্ট এনআই স্যারটা এখন উনি মিস করে গেছেন। এনআই স্যারেতে আমি নিজে কাজ করেছি, এই 24 মোস্ট প্রবাবলি এপ্রিল মেতেই ওদের লঞ্চ হবে। তো ওটা নাসা ইসরো জেপিএল আমাদের একটা কোলাবোরেশন। ওটা ওরা খালি বলেছিল তোমাদের কাছে স্যাটেলাইট দেবো আর আমাদের পেলোড দেবো এল ব্যান্ডে। আমাদের ডাইরেক্টর তখন আমার হাজব্যান্ড তখন ডাইরেক্টর ছিলেন, আমার ডেপুটি ডাইরেক্টর ছিলেন ইসরো। উনি বললেন না আমাদের পেলোডে যাবে, কেন খালি তোমাদের পেলোডে করে এস ব্যান্ড আমাদের নিজেদের বানানো হলো এবং সেটাও দেওয়া হলো। আমাদের এয়ারবোর্ন ভার্সন বানানো হলো এবং জেপিএল আমাদের এয়ারবোর্ন ভার্সনটা নিয়ে ওদের উপর ফ্লাই করেছে, কারণ ওদের কাছেও এরা বেসমেন্ট ছিল। আর ডুয়াল ফ্রিকোয়েন্সি সার যেটা চ্যান্দ্রায়ন 2-তে এখনও ডেটা দিচ্ছে, সেটা তো একমাত্র যেখানে দুটো ফ্রিকোয়েন্সি সার্চের দিকে আছে। মানে এগুলো হচ্ছে মানে আমাদের ইসরোর একটা অদ্ভুত কন্ট্রিবিউশন। আচ্ছা সেই হলো। আর এই যে আমি তোমাদের বললাম যে আমার আন্ডারে একটা ছেলের কথা হঠাৎ মনে পড়লো, যে সে কোথা থেকে এসেছে তোমার যদি বলি, তোমাদের বলি নর্থ ইস্টে শিলংয়ের থেকেও দূরে, শিলং তো বড় শহর, শিলংয়ের থেকে দূরে একটা শহর, কোনো একটা গ্রামের বা কোনো একটা ডিস্ট্রিক্টে, আমি তো নামও তাই মনে রাখি, সে এসেছিল, সে সিলেক্ট হয়েছিল, খুব শর্ট ছেলেটা, কিন্তু দেখলাম প্রথম 1 মাস মতো একটু যা দিচ্ছি সেটা ঠিকঠাক করছে। তারপরে আমি ওর সঙ্গে বসে গেলাম কম্পিউটারে, আমি তোমাকে বলবো তুমি এই এইগুলো আমাকে করে দেখো। ও বলছে ম্যাডাম এটা হবে না, ওটা হবে না। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি লিখছি তুমি দেখো, সেটা কি ভালো লাগবে? আমি এটা তোমাদের একটু ডাইরেক্টর হয়ে তোমাকে তোমার সামনে বসে বসে দিতাম প্রোগ্রাম লিখে দেখাচ্ছি। তখন ছেলেটা একটু নড়লো চড়লো, যে তার তখন কনসেন্ট্রেশন দেবে। বলে ঠিক আছে ম্যাডাম, আমাকে আজকে আপনি খালি একটা বলে দিয়েছেন কি করতে হবে, আমি স্টেপগুলো লিখে দিলাম যে এই জিনিসগুলো করে আমাকে আজকে দিনের মধ্যে দেখা। তারপরে সেই ছেলেটিকে দিয়ে আমি অত্যন্ত ভালো কাজ করেছি, মানে ওই যে একটা ইন্টারেস্টটা পেয়ে গেল। আর আমরা খালি একটু মোটিভেশন পেয়েছি, তারপরে আমি ওর সঙ্গে বসে আমি কাজ করি। সেই যে মোটিভেশনের জন্য আমাদের এখন ইন্টারন্যাশনালি আমাদের একটা সফটওয়্যার যে বানিয়েছি, সেটা বাকিরা আমাদের সেই সফটওয়্যারটা ইউজ করছে, আমাকে এখন অ্যাডভাইস করে। তো এইটা হচ্ছে যে মোটিভেশনটা করবার জন্য তোমার যাকে দেবে তার মেধাটা দরকার, তার কনসেন্ট্রেশনটা দরকার, তাকে একটা ফোকাস করতে হবে। আর সেটা যে কোনো জায়গা থেকে দিতে হবে, সে তুমি ছোটো শহর থেকে আসো কি বড়ো শহর থেকে আসো, বড়ো ইনস্টিটিউট থেকে বড়ো ইনস্টিটিউট, মানে সোকল্ড ইনস্টিটিউটগুলো যেরকম নাম বলে আমাদের দেশে হয় সেরকম বলে কিন্তু কিছু না। যে পড়াশোনা করবে সে কিন্তু ছোটোখাটো ইনস্টিটিউট থেকেও শাস্তি পাবে। আচ্ছা, তো আমি আর বেশি টাইম নেব না। এবার আমি বলি যে এখানে আমাদের যে এখন যে আমাদের প্রক্রিয়াটা চলছে আমাদের দেশে, এটা কিন্তু আমাদের দেশে এটা আমাদের ভারত মানে হচ্ছে একটা পরিকল্পনাটা এসেছে আমেরিকা, ইউরোপ, জাপান, সিঙ্গাপুর, এই সমস্ত জায়গাতে, মানে যেগুলো নাসা বা বড় অফিসার এগুলোতে ওরা কিন্তু খালি R&D কম্পোনেন্টগুলো রাখে। তারপরে একবার যে স্টেট অফ দ্য আর্ট যেটা একটু প্রুভ করে দেওয়ার পরে তারপরে কিন্তু সেগুলো ন্যাচারালি ইন্ডাস্ট্রি বা প্রাইভেট কোম্পানিতে চলে যায়, কারণ তারা অনেক বেশি পয়সা ঢালতে পারবে, অনেক বেশি মাস প্রডিউস করতে পারবে, যেটা একটা সরকারের করা সম্ভব না। এখন সেই জন্য সেই প্রক্রিয়াটা এখন আমাদের দেশেও চালু হয়েছে। আর যার জন্য এখন আজকাল সবাই খুব বলে স্টার্ট আপ। চন্দ্রায়ন নিয়েও আমাকে প্রশ্নটা করা হয়েছিল, তাই ওটা যে এই সমস্ত কম্পোনেন্ট, অ্যালগরিদম, AI বেসড সমস্ত হবে, এইগুলোর জন্য আমাদের প্রচুর আমাদের লোক দরকার। আর এগুলোর জন্য আমাদের আরও মানে আমাদের সেন্সারও দরকার, খালি স্যাটেলাইট সেন্সারও দরকার। স্যাটেলাইট বানানোর তো দরকার, স্যাটেলাইট হাতে আমার হয়তো দেওয়া যাবে, কিন্তু স্যাটেলাইটে এবার এখন স্টার্ট আপেরও তোমার স্যাটেলাইট বানাচ্ছে, লঞ্চার ঠিক আছে ইসরো, কিন্তু এখানে যে পেলোডগুলো যাবে
সেইগুলোর নতুনত্ব, তার যে মানে আরও বেশি বেটার অ্যান্ড বেটার কোয়ালিটি আমাদের যে চাই, সেগুলো আর বেশি মাস মানে আমাদের কনস্টেলেশন চাই। আজকে একদিন বাদে বা 15 দিন বাদে আমার স্যাটেলাইট যদি আসে, তখন আমার হয়তো ডিজাস্টার হয়ে গেছে, হ্যাঁ, ফ্লাড হয়ে গেছে, বা আমার ক্ষেতের শস্যের প্রবলেম চলে গেছে। আমি তো সেই সময়টাই ধরতে পারলাম। সেইটার জন্য তো আমার কনস্টেলেশন চাই, মানে আমার যদি যত তাড়াতাড়ি করতে পারবো, তাড়াতাড়ি দিতে পারবো, তাতে আমার তত সুবিধা। সে আমি আশা করি আমি তোমাদেরকে একটু গল্প ছড়েই বললাম, বেশি কোনো কিছু ডিটেলসে যায় না আজকে। তো সেখান থেকে বুঝতে পারছি যে আমাদের কত কত সংখ্যায় আর আমাদের ভালো ভালো মেধাবী ছাত্রছাত্রীরা এখানে আছে, তারা নিশ্চয়ই সেই সমস্ত কাজ করতে পারবে। আর আমরা এখানে যখন এসেছি, আমাদের এই পরিকল্পনাটা ছিল যে ওয়েস্ট বেঙ্গলে বা ইস্টার্ন জোনেতেই বলো, কোনো স্যাটেলাইট বা আমাদের কোনো পেলোড সেন্টার কোনো হয়নি, যে কারণে হোক। কেন আমরা কেন করবো? আর এখানকার ছেলেমেয়েরাও অস্বাভাবিক মেধাবী। আমরা দেখেছি ফান্ডামেন্টাল নলেজ ইজ ভেরি গুড। আমার খুব ভালো লাগে, লোকজনের সঙ্গে আমি প্রচুর জায়গায় আমি লেকচারও দিয়েছি, ইন্টারেক্ট করেছি, অ্যান্ড আই ফাউন্ড ইট ইজ ভেরি গুড। তো সুতরাং তাদেরকে যদি হার্নেস করা যায়, তাদেরকে যদি নেওয়া যায়, করে আমরা নিজেরা আমাদের নিজেদের সেই একটা পরিকল্পনা নিয়ে আমাদের নিজেরা আমরা এখন একটা শিশির রেডার বলে একটা কোম্পানি, তোমরা গুগল সার্চ করে দেখতে পারো, আমরা কলকাতাতে প্রথমে শুরু করেছি। এটা একটা ড্রোন বেসড সিনথেটিক অ্যাপারচার রেডার, L&E ব্যান্ডে, ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড, কোথাও হয়নি, এটা করে দেখানো হয়েছে। আর তারপরে গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার, মানে মাইনিং ডিপার্টমেন্টও লাগে। আর এগুলো যখন আমরা মানে মিনিস্ট্রি বলা হয়েছে, মিনিস্ট্রির অদ্ভুত ভালো লেগেছে, তারা বলতে পড়ে বা স্যাটেলাইট বেসড হবে। আর আমাদের আইডিএক্সের চ্যালেঞ্জেতে আমাদের মানে বিগত অ্যাওয়ার্ড হয়েছে, এখান থেকে গত সপ্তাহে নিয়ে এসেছি বিভিন্ন ব্যাপারটা। তো এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলেতেও আমাদের এই স্যাটেলাইট বেসড রেডার, হাইপারস্পেকট্রাল ডেটা, মানে যেটা লোকে ভাবতো খালি ব্যাঙ্গালোরেতেই হবে, সেটা এখন এখানেই আমরা করছি, করবো। এবং আমাদের চাই আরও ছেলেমেয়েরা যারা তোমার উৎসুক মানে এই জিনিসে কাজ করতে, আরও অ্যাডভান্স, ইভেন চন্দ্রায়ন-3-তে যে রোভার, তো এই মেশিন যেগুলো করা, যেগুলো রোভার করা টেকনোলজি, মেশিন লার্নিং বেসড, AI বেসড, এইগুলো তো প্রচুর কাজ আছে। এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো তো প্রচুর আমাদের মেশিন বেসড কাজ আছে, ইমেজ প্রসেসিংয়ের কাজ আছে, সিগন্যাল প্রসেসিংয়ের কাজ আছে। এইগুলোর জন্য আমরা ভালো ছাত্রছাত্রী চাই। তো সেইটার জন্য আমার ওয়েস্ট বেঙ্গলের নিশ্চয়ই ছাত্রছাত্রীরা যাতে এগিয়ে আসে, সেটার জন্য আমি সবাইকে বলবো, তোমরা সেইভাবে তোমরা পড়াশোনাও করবে, নিজেরা পড়াশোনা খালি এই নয় যে খালি বইয়েতে যা আছে সেটা মুখস্থ করে সেটা খালি লিখলাম না। আমি যে আমার মনে আছে আমরা যখন স্কুলে পড়তাম ABTA থেকে, এই বর্ধমান মিউনিসিপ্যাল স্কুল, বাঁকুড়া জেলা স্কুল, এদের ম্যাথমেটিক্স আর ফিজিক্সে অঙ্ক আমরা বসতাম, কারণ ওদের খুব বেশ টাফ লাগতো, বেশ ভালো লাগতো যে নতুন নতুন সমস্ত অঙ্ক প্রবলেমস আছে, তো সেইগুলো আমরা পড়েছি, তাই তো? সেই জন্য আমরা শিখেছি, নিজেদের থেকে শিখেছি। আমাদের সময় টিউশন ছিল একদিকে ভালো, তাই জন্য নিজেরাই মাথায় বুদ্ধি কাজ করেছি। তো এইভাবে বললাম যে আজকে তোমরা সবাই এগিয়ে আসো, ভালোভাবে কাজ করো এবং আমাদের দেশের জন্য আরও বেশি বেশি কাজ করো, কারণ তোমরাই আমাদের দেশের ভবিষ্যৎ। জয় হিন্দ। আরও কিছু প্রশ্ন থাকলেও করতে পারো, আমার কোনো আপত্তি নেই। যদি করে আচ্ছা, উদ্বোধন অক্ষয় কুমার দত্ত চরণে যে এখানে বিজ্ঞান মেলা, সেইটার প্রদর্শন, সেইটার জন্য আমাকে তোমরা লিখেছো, সেটাই একটা দারুণ ব্যাপার। তো সেইটার উদ্বোধনটাও আজকে এখনই ঘোষণা করছি। অল দ্য বেস্ট। আমরা নিঃশব্দে শুনছিলাম ম্যাডামের কথাগুলো, কি সুন্দর সহজ সরল, কি সুন্দর কালজল ভাষায় উনি বললেন বিজ্ঞানের অনেক